এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা খুবই কম। সংসদে স্পিকার হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে বলেছেন যে দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা পার্লামেন্ট। তো আসলে ওনারও মনে রাখা উচিত যে আসলে এই হাসনাত আবদুল্লাহরা আমরা আসলে যদি শাহবাগে না নামতাম, রাজপথে না নামতাম, ওনারা আসলে স্পিকারের আসনে বসে এই কথাটা বলার সুযোগ হয়তো হতো না। তো এরকম একটা মন্তব্য ওনার থেকে আসবে এটা আমরা এক্সপেক্ট করিনি। তিনি সংসদীয় ভাষায় ওনাকে বলতে পারতেন, কিন্তু আসলে এটা খুবই আনফরচুনেট। স্পিকার বলেছেন হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে যে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না। হাসনাত আব্দুল্লাহ হি ইজ আ রিয়েল জিনিয়াস। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের তাকে যদি কেউ মেনে না ফেলে, সে যদি বেঁচে থাকে, কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে ভিডিওটি যারা এই মুহূর্তে প্লে করেছেন, যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্য শুনে, হাসনাত আবদুল্লাহর কথা শুনে ক্ষেপে গিয়েছে স্পিকার, এবং হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে স্পিকারের বক্তব্য ছিল যে এটা শাহবাগ নয়, শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ, সুতরাং এখানে উত্তেজিত হয়ে কথা বলবেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আবদুল্লাহর প্রতি স্পিকারের এই বক্তব্য এবং এই মন্তব্যকে ঘিরে এখন রাজনৈতিক অঙ্গনে নানা ধরনের বিশ্লেষণ চলছে। অনেকেই অনেক ধরনের কথা বলছে, অনেকেই অনেক ধরনের মতামত পোষণ করছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে যে কথা বলেছে, যে বক্তব্য দিয়েছে স্পিকার, এবং সেই স্পিকারের বক্তব্যের প্রেক্ষিতেই মানুষ বলাবলি করছে এখন যদি শাহবাগ চত্বরে গিয়ে কথা না বলতো, তারা যদি আন্দোলন না করত, তাহলে হয়তো আপনি স্পিকারের চেয়ারে বসতে পারতেন না। শাহবাগের জন্যই আজ সংসদ। স্পিকারের মন্তব্য শোভনীয় নয় বলেও অনেকে মন্তব্য করছে। আবার অনেকে মন্তব্য করছে হাসনাত আবদুল্লাহ সংসদের আচরণবিধি লঙ্ঘন করেছে এবং সেটা শুধরাবার জন্যই একটু সতর্কমূলক কথা বলেছে স্পিকার। চলুন কথা না বাড়িয়ে হাসনাত আবদুল্লাহর প্রতি কী বক্তব্য রেখেছিল, কি বলেছিল স্পিকার এবং কেন বলেছিল সেটা আমরা শুনি, এবং মানুষ কিভাবে এটাকে বিশ্লেষণ করছে, কি বলছে। হাসনাত আবদুল্লাহকে যে বলল এটা শাহবাগ নয়, শাহবাগ স্কয়ার নয়, এটা সংসদ, এই প্রেক্ষিতে অন্যান্য ব্যক্তিবর্গ, এনসিপির নেতাকর্মীদের মন্তব্য আসলে কি? এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা খুবই কম। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলের নেতা, আমি একটা কথা বলি, তারপর প্রয়োজন হলে আপনি বসবেন। আপনি আমার কথাটা একটু বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এটি নিয়ে 90টি বিল পাশ করা হয়েছে, একটি মাত্র বিল বাকি আছে, এবং এই বিলগুলো পাশ করার ক্ষেত্রে সরকারি দল এবং বিরোধী দল যে চমৎকার সমঝোতা দেখিয়েছে, এটাও কিন্তু সংসদীয় ইতিহাসে বিরল। আমি অনেক বয়স হয়েছে, এর আগে 6টি সংসদ দেখেছি। এত সুন্দর পরিবেশ, সহযোগিতামূলক পরিবেশ আগে কোনো সংসদে ছিল না। এখানে পুরনো সদস্য মোহাম্মদ শাহজাহান এবং গাজী নজরুল ইসলাম আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন অতীতের সংসদগুলোর সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কি ধরনের পরিবেশ ছিল, কি ধরনের মনোভাব ছিল, কি ধরনের তির্যক অশ্লীল বাক্য বিনিময় হতো। সেই তুলনায় অনেক ভালোভাবে এই সংসদে শুরু হয়েছে। এবং সর্বশেষে আইনমন্ত্রী যে কথাটি বললেন, আপনাদের যে আপত্তি, প্রয়োজন হলে এটারও তো একটা রিমেডি আছে। আমি মনে করি এই বিষয়টি নিয়ে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আব্দুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ দি পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে, আর মৌখিক কথাবার্তা খুবই কম। নোটিশ দিবেন, উইল অ্যাডজুডিকেট অন দি নোটিসেস। এখন প্রশ্ন হলো, মাননীয় আইনমন্ত্রী যে কথাটি বলেছেন, এটি পুনর্বিবেচনা করা যেতে পারে। আপনারা দরকার হলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে পরবর্তী অধিবেশনে একটি সংশোধনী বিল আনেন, সেটি নিশ্চয়ই সরকারি দল বিবেচনা করবে।
এবং আরেকটি কথা হলো যে সংসদের পরিবেশটা আমরা একটু ভালো রাখি। সংসদের চমৎকার বিবিনিং, এত বড় একটা জুলাই অভ্যুত্থানের পর এই সংসদ গৃহীত হয়েছে, এমন একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে আমরা সবাই এখানে এসেছি। এত বড় বিরোধী দল খুব কমই এসেছে, 77-78 জন, বিরাট ব্যাপার একটা সংসদে। সুতরাং আমরা এই স্পিরিট অফ কোঅপারেশন নিয়ে সামনে এগোতে চাই। আপনাদের আপত্তি অলরেডি বিবেচনা করবেন বলে আইনমন্ত্রী বলেছেন। এ ব্যাপারে প্রয়োজন হলে আবারও বিলের সংশোধনী আনা যাবে। এই সংসদ 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। লেট আস বিয়ার উইথ অল দিস ডিফারেন্সেস। আমরা সকল ধরনের অসুবিধা মতানৈক্য কমিয়ে আনতে পারি। গণতন্ত্রের সৌন্দর্যই হলো এই মতভিন্নতা, নাহলে তো একটা দলই থাকতো দেশে। এখানে 3-4টি দল অলরেডি আপনারা এখানে রিপ্রেজেন্টেড। সুতরাং আমি স্পিকার হিসাবে আপনাদেরকে অ্যাসিওর করতে পারি, আই উইল ডু মাই বেস্ট টু সি দ্যাট অপোজিশন গেটস ইজ ডিউ। এটা আমরা নিশ্চয়ই চেষ্টা করব। জনাব মুজিবুর রহমান, আপনি কি এই ব্যাপারে বলতে চান নাকি অন্য কোনো ব্যাপারে? এই বিষয়ে আর শুনবো না, অন্য কোনো বিষয় হলে বলতে পারেন। এই বিষয়টি তো মাননীয় আইনমন্ত্রী সমাধান করেই দিয়েছেন। এটা নিয়ে প্রয়োজন হলে পরবর্তীতে আমরা বিল আনবো। আপনি হয়তো খেয়াল করেছেন সাইফ মুস্তাফিজ আজকে সংসদে স্পিকার হাসনাত আবদুল্লার উদ্দেশ্যে বলেছেন যে দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, এটা পার্লামেন্ট, এখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এটি জাতীয় সংসদ এবং তিনি অনেকগুলো বিষয় অবতারণা করেছেন যে এই সংসদ অন্যান্য যে কোনো সংসদের চেয়ে প্রাণবন্ত এবং এখানে অনেক বিতর্ক হচ্ছে। তিনি এটিকে আরও কার্যকরী মনে করেন। এটি যখন তিনি একটা লম্বা ব্যাখ্যা দিচ্ছিলেন, এক পর্যায়ে হয়তো কোনো অস্থিরতা দেখিয়েছেন বা কিছু বলবার চেষ্টা করেছেন হাসনাত আবদুল্লাহ, তার প্রেক্ষিতেই তিনি এটি বলেছেন। আর এখানে স্পিকার যিনি আছেন ওনাকে আমি অনেক সম্মান করি। ওনার মুক্তিযুদ্ধের অবদান থেকে শুরু করে তার রাজনৈতিক জীবনের অনেক বড় একটা ব্যাপ্তি আছে এবং সেখান থেকে আমরা অনেক কিছু শিখি। তো এরকম একটা মন্তব্য ওনার থেকে আসবে এটা আমরা এক্সপেক্ট করি। তিনি সংসদীয় ভাষায় ওনাকে বলতে পারতেন, কিন্তু আসলে এটা খুবই আনফর্চুনেট যখন হাসনাত আবদুল্লাহ, বা এটা তো আসলে উনি তো আমাদেরকে রিপ্রেজেন্ট করছে, তরুণদেরকে রিপ্রেজেন্ট করছে। তো আসলে ওনারও মনে রাখা উচিত যে আসলে এই হাসনাত আবদুল্লাহরা আমরা আসলে যদি শাহবাগে না নামতাম, রাজপথে না নামতাম, ওনারা আসলে স্পিকারের আসনে বসে এই কথাটা বলার সুযোগ হয়তো হতো না। আসলে সংসদে যা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এবং আমার মনে হয় যে আমাদের মতো যারা তরুণরা আছে তারা প্রচণ্ড হতাশ। কারণ বিএনপিকে তো আসলে আমরা চিন্তা করেছিলাম যে আসলে মানে আমরা তো সব সেম ফেজে ছিলাম, একসাথে আমরা রাজপথে লড়াই করেছি। তো আমরা ধরে নিয়েছিলাম যে যেই মানুষগুলো আসলে জুলুমের শিকার হয়েছে, যেই মানুষগুলো যেই কষ্টগুলো দিয়ে গিয়েছে, তারা হয়তো এই ব্যাপারগুলোকে মানে বাতিল করবে না। কিন্তু আমরা দেখছি যে 11টি 133টা অধ্যাদেশ আছে, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করেছে, সেগুলো আসলে বাতিলটা তাদের পক্ষে করা কোনোভাবেই ঠিক হয়নি। সো আমি এটা অনেকবার বলছি যে আসলে মানে বিপদ কেটে গেলে মানুষ বিএনপি হয়ে যায়। তো এটার একটা প্রকৃত উদাহরণ আসলে স্পিকার সাহেব আজকে দেখালেন। এবং দেন এগেইন মানে আসলে খুব হতাশার সময় আমরা পার করছি। যেই চিন্তা ছিল আমাদের যে আমরা আসলে অনেক দিনের একটা লড়াই করেছি সবাই মিলে 17 বছর, আবার এখন আমরা একটা সুন্দর একটা জার্নির দিকে যাচ্ছি, কিন্তু আমরা দেখছি সেই জার্নিটা আবার জিরোতে চলে গিয়েছে। সো আমাদের আবার জিরো থেকে শুরু করতে হচ্ছে। আওয়ামী লীগের মতোই, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের থেকে আমি মনে করি তার আরেকটু বেটার ভার্সনের মানে খারাপ একটা সরকারের দিকে যেতে যাচ্ছে, যারা আসলে মুখে মুখে বলছে হ্যাঁ আমরা তো এটা করছি, আমরা তো ওইটা করছি, আমরা এইটা ওইটা, বাট আনফর্চুনেটলি তারা আওয়ামী লীগের থেকে খারাপ হওয়ার চেষ্টা করবে। কিন্তু দেখা যাক থেকে তারা খারাপ হয়ে কি লাভ বিএনপি, সেটাই তো আমি বুঝতে পারি না যে আসলে তাদের কি লাভ। এই যে ক্ষমতার মোহে যে তারা পড়ে যায়, এই যে হাসিনা যেরকম ভেবেছে সারা জীবন তিনি একক রাজত্ব করবে, 17 বছর তো করছে, সে ভাবছে মৃত্যুর আগ পর্যন্ত 2041 সাল পর্যন্ত। আমাদের সরকার দলের বন্ধুরা ভাবতো যে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত হয়তো এটা সম্ভব না। কিন্তু আনফর্চুনেটলি দেখেন যে তরুণরা বলেন, বাংলাদেশের মেহনতি মানুষজন যখন রাস্তায় নেমে এসছে, তাদের কিন্তু এই দাম্ভিকতা, এই ক্ষমতার মোহ আর টিকেনি। তো এটা বিএনপির ক্ষেত্রে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাইড লাইনে বসিয়ে রেখে বক্তব্য দেন, আর প্রধানমন্ত্রী একটা দিয়ে খালি এক হাত দিয়ে চাপড়ান আর এক হাত দিয়ে ধরে রাখেন, এটাই ওনার ভূমিকা। গৃহপালিত একটা বিরোধী দল, যেখানে কার্যকর অর্থে সংসদ কখনো কি হয় না, কার্যকারী হয় না। আজ স্পিকারের বক্তব্যের সময় জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন। কিছুক্ষণ আগে কথাটা মেনশন করেছিলেন ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত। এ সময় স্পিকার হাসনাত আবদুল্লাহ উদ্দেশ্যে বলেন যে এত অসহিষ্ণু হলে চলবে না। যেমনটা আপনি বলছিলেন যে বহির্বিশ্ব হয়তো আমাদের দেখে রাজনৈতিক দলগুলোকে বা দলের নেতাদেরকে। স্পিকার বলেছেন হাসনাত আবদুল্লাহর উদ্দেশ্যে যে এত অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ, দিস ইজ নট শাহবাগ স্কোয়ার, দিস ইজ পার্লামেন্ট। এই যে সংসদীয় আচরণ, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আপনার কাছে আসতে চাই, সংসদীয় আচরণ আর রাজপথের আচরণ কি গুলিয়ে ফেলছে আমাদের তরুণ সংসদ সদস্যরা? যেমনটা বলছিলেন মিজানুর রহমান যে আরো বেশি আমাদেরকে জেনে পরিমিত ব্যবহার আচরণ রাখতে হবে, এটার সাথে কি আপনি একমত কিনা? জি, অবশ্যই আমি একমত।
ট্রেনিংয়ের কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। দীর্ঘ 17 বছর বাংলাদেশের সমস্ত জনগণকে গণতন্ত্রের বাইরে রাখা হয়েছে। একদলীয় একটা পার্লামেন্ট এবং মানে গৃহপালিত একটা বিরোধী দল, যেখানে কার্যকর অর্থে সংসদ কখনো কি হয় না, কার্যকারী হয় না। একটা বড় জেনারেশন আফটার জেনারেশন তারা এই সংসদীয় রীতি পদ্ধতি অনুসরণ কিভাবে প্র্যাকটিস হয় এটা দেখতে পারে নাই। যার কারণে আমি মনে করি সকল দলের এমপি মন্ত্রী যারা হয়েছেন তাদের প্রচুর পরিমাণ ট্রেনিংয়ের প্রয়োজন। আমি যতদূর জানি আমাদের দল থেকেও সংসদ শুরু হওয়ার আগে কয়েকদিন ব্যাপী সবাইকে আটকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং এটা চলমান থাকবে। এটা শিক্ষার ক্ষেত্রে আমি এখানে ডিফেন্স করতে চাই না। দুই নম্বর কথা হচ্ছে সেটা তো করতেই হবে। যখন একজন ছাত্র দেখবে যে আমি ভালো করছি না তখন সে পড়বে। তরুণ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর আচরণ যদি আপনি একটু ব্যাখ্যা করেন যে এটা আসলে কেমন সংসদীয় আচরণের মধ্যে পড়ে, এটা বলতে হয়। এটাকেও রিসিভ করা দরকার ছিল। এই কারণে এটা তার স্পিরিট, এটা তার ইমোশন, যে নতুন বাংলাদেশ তারা দেখতেছিল শহীদদের রক্তের বিনিময়ে, সেটাকে যে চোখের সামনে দিয়ে কেড়ে নেওয়া হচ্ছে এই বিষয়ে কিন্তু স্পিকার বলছেন না, কিন্তু তার ইমোশনকে তিনি ডিফেন্ড করছেন সংসদীয় আচরণ দিয়ে। এটা আমি সাপোর্ট করি নাই। আমি ভাইয়ের সাথে একমত যে বিএনপিতে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছেন, শুধু সালাউদ্দিন সাহেবই আছেন, আর কেউ কথা বলেন না, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সাইড লাইনে বসিয়ে রেখে বক্তব্য দেন আর প্রধানমন্ত্রী একটা দিয়ে খালি এক হাত দিয়ে চাপড়ান আর এক হাত দিয়ে ধরে রাখেন। এটাই ওনার ভূমিকা। তো ওনারও তো অভিজ্ঞতা নেই, ওনারও তো অনেক ধরনের ট্রেনিং, শিক্ষা দীক্ষা, সার্টিফিকেট, অনেক কিছুর অভাব। যার কারণে এখন প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে জনগণ বলে আর কি, তথাকথিত জনগণরা বিভিন্নভাবে আসতেছে যে প্রক্সি দিচ্ছেন সালাউদ্দিন সাহেব। এবং দুর্ভাগ্যজনক হলো একটা গেজেটও হয়েছে যে কখনো কখনো ওনার অ্যাবসেন্সে উনি দায়িত্ব পালন করবেন, এই বিষয়গুলো দেখবেন। এটা মনে করি যে গোটা বাংলাদেশের জন্যই একটা কি হচ্ছে, যেখানে বিরোধী দলীয় নেতা যখন কথা বলে তার উত্তরে কিন্তু একটা প্রশ্ন চলে আসছে। আগে যখন প্রধানমন্ত্রী কোনো সময় উপস্থিত থাকতেন না দেশে, তখন আসলে কারা দায়িত্ব পালন করতেন? তখন কি এমনই কোনো আইন ছিল? না, এরকম কোন বিভাগ অমুক দেখবেন এরকম করে কাউকে দেওয়া হতো না। রীতিনীতি অনুযায়ী, কাস্টম অনুযায়ী এগুলো চলতো। হাসনাত আব্দুল্লাহ, হি ইজ আ রিয়েল জিনিয়াস। আমার কেন জানি মনে হয় বাংলাদেশের তাকে যদি কেউ মেরে না ফেলে, সে যদি বেঁচে থাকে, কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে হাসনাত আব্দুল্লাহ। বিএনপি সরকারের বিরুদ্ধে হঠাৎ করে বিরাট শক্তি মাঠে নেমে গেছে। কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না, বিএনপি জয় বাংলা হয়ে যাবে, বিএনপি কঠিন বেকায়দায় পড়েছে। আমাদের যারা কমেন্টে এসে গালাগালি করেন বিএনপির ব্যাটসম্যান বা বিএনপির অশিক্ষিত সমর্থক, আপনারা জানেনই না যে বিএনপি কোন বেকায়দায় পড়েছে। আরে যারা বিএনপিকে ক্ষমতায় এনেছে জামাতের হাত থেকে দেশকে বাঁচাতে, তারা এখন বিএনপির বিরুদ্ধে নামছে এবং জামাতের কাছে আসে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে ক্ষমতা এনেছে, এটা এস্টাবলিশড হয়ে গেছে। বিশেষ করে খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানোর মাধ্যমে এটা দিবালোকে স্পষ্ট। আমেরিকার মদতপুষ্টরাও বিএনপির বিরুদ্ধে মাঠে নেমে গেছে। ভারতের মাধ্যমেই বিএনপির পতন হবে। কিভাবে? ভারতের প্ল্যানেই এটা যে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছি, এখন মাঝপথে নিয়ে হাত ছেড়ে দিব, নৌকা ডুবিয়ে দিব, তো বিএনপির নৌকা ধান সহ ডুবে যাবে। প্রথম আলো ডেইলি স্টারের আচরণ স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রথম আলো ডেইলি স্টার এরা বিএনপির পক্ষে নোংরা প্রচারণা চালিয়েছিল বিএনপি ক্ষমতায় আনতে, জামাত থেকে দেশকে বাঁচাতে। এখন প্রথম আলো ডেইলি স্টার বিএনপির হাত ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে, তারা এখন বিএনপির বিরুদ্ধে লেগেছে। অতএব বিএনপি কিছুদিন পর চোখে কানে দেখবে না, কুল কিনারা খুঁজে পাবে না। বিএনপির ভাগ্য ভালো, কিন্তু সেটা কাজে লাগাতে পারলো না। এই যে জামাতের মতো একটা বিরোধী দল পাওয়া, যে যারা কোঅপারেট করতে চায়, যারা বিরোধিতা করতে চায় না, বরং তাদের কর্মীরা গালাগালি করে যে বিরোধিতা করেন না কেন। এখন দেখা গেছে সেই জামাতকে রাজপথে নামিয়ে দিয়েছে বিএনপি, রাজপথে নামতে বাধ্য করেছে। তো দর্শক, কোন কোন শক্তি মাঠে নেমেছে দেখেন। এটা সরকার ক্ষমতা আসা 1.5 মাসের মধ্যে হওয়ার কথাই না। এটা 3 বছর 2.5 বছর পর যদি হতো। আওয়ামী লীগের প্রথম দিকে এটা কখনো ঘটেনি। এই যে টিআইবি সুজন, এরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট, যাই বলেন না কেন। এই টিআইবি সুজন এরা কিন্তু বিএনপির বিরুদ্ধে নেমে গেছে। টিআইবি সুজনের কার্যক্রমের মুখে টিকে থাকার কোন সক্ষমতা বিএনপির নাই। টিআইবি সুজন বিএনপিকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আখ্যা দিয়ে 2008 সালের নির্বাচনে বিএনপির ভাড়াডুবির ব্যবস্থা করেছিল। যদিও 2008 সালের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলেও বিএনপি জামাতের ভাড়াডুবি হতো। তারপর ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হয়তোবা বিএনপি আরো 5-10টা সিট বেশি পেত, দ্যাটস ইট। বাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বিএনপির ভরাডুবি হয়েছে। তো বিএনপির
জান্নাতে গেলেও বিএনপি কে খোটা খেতে হবে যে তোমরা তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এটা কিন্তু টিএবির কারণে। আর টিএবির কাজ এটা, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেছে। এটা যে টিএবির ভুল বা ষড়যন্ত্র তা না, তবে আওয়ামী লীগ এইসব টিএবি মেবি সবার ত্রুটি চেপে ধরে ফেসিবাদ চালিয়ে যেতে পেরেছিল, কিন্তু বিএনপির বিরুদ্ধে টিআইবি সুজনের মতো বড় বড় শক্তি সোচ্চার হচ্ছে, যেটা ওভারকাম করে ফেসিস্ট হয়ে ওঠার কোনো সক্ষমতা বিএনপির নাই এবং বিএনপি সেটা পারবে না। তো দর্শক দেখেন, টিআইবি নিয়মিত কথা বলছে, সংবাদ সম্মেলন করছে এবং বিএনপি যে প্রতারণা এটা জাতিকে বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি একটা প্রতারক দল, অতএব তাদের থেকে সাবধান থাকতে হবে। গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো পাশ না করার সিদ্ধান্তে সরকারের পিছনে হাঁটার ইঙ্গিত। এর মানে বিএনপি যেটা বলছে যে না আমরা অধ্যাদেশ পাশ করছি না মানে এর চাইতেও ভালো কিছু করব, পাশ করছি না মানে এখনই করছি না তা না, আমরা ত্রুটি বিচ্যুতি দূর করে আরো ভালো কিছু করব। কিন্তু বাস্তবে হচ্ছে যে বিএনপি সংস্কারই করবে না, বিএনপি সরকার পিছনে হাঁটছে, টিআইবি এটা দেখিয়ে দিচ্ছে। তো দর্শক, আরো বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছে, জামায়াতের বা বিরোধী দলের ঘাটতি ছিল যে তাদের পক্ষে সিভিল সোসাইটি নাই, এটা মারাত্মক ঘাটতি। সিভিল সোসাইটি গড়ে তুলতে পারেনি জামাত, মিডিয়া নেই, কিন্তু না এই ঘাটতি অবিশ্বাস্য ভাবে পূরণ হয়ে যাচ্ছে এবং যাবে। এই টিআইবি সুজন এদের চাইতে বড় সিভিল সোসাইটি তো বাংলাদেশে নাই, আসিফ নজরুল, সিআর আবরার, এদের চাইতে বড় সিভিল সোসাইটি বাংলাদেশে নাই। এরা সবাই বিএনপি সরকারের বিরুদ্ধে বলতে বাধ্য হবে। এমনকি অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা জামাতের সাথে রাজপথে নামতে পারে। আসিফ নজরুল অলরেডি মুখ খুলেছে বিএনপি সরকারের বিরুদ্ধে, বিএনপির প্রতারণার বিরুদ্ধে। টিআইবি মুখ খুলছে, সুজন বলা শুরু করেছে। এই যে টিআইবি, সুজন, জামাত, শিবির, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টার, এরপরে শহীদুল আলম, অ্যাক্টিভিস্ট শহীদুল আলম কিন্তু নেমে গেছেন, প্রতিনিয়ত বিএনপির প্রতারণার বিরুদ্ধে জনমত তৈরি করছেন এবং বক্তব্য দিচ্ছেন। এতে এগুলো ডিল করা, ট্যাকেল দেওয়ার মতো শক্তি বিএনপির নাই এবং বিএনপি পারবে না। বিএনপি ধরা খাবে মারাত্মকভাবে এবং বিএনপির প্রতারণা এর মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে এবং শক্তিশালী প্রতিবাদ হচ্ছে। এত শক্তিকে বিএনপি সরকার কিভাবে মোকাবেলা করবে? জামাত, শিবির, শুধু শিবিরকেই তো বিএনপি ভয় পায়, সেখানে টিআইবি, সুজন, প্রথম আলো, ডেইলি স্টার সবাই বিএনপির প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হতে বাধ্য হবে, কেউ না চাইলেও বাধ্য হবে, কিছু করার নেই। গুম বিষয়ক, যৌতুক ও জাতীয় মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর অধ্যাদেশ পাশ করে আইনে পরিণত না করার সিদ্ধান্ত নিয়ে পেছনে হাঁটার ইঙ্গিত দিয়েছে সরকার। এর মানে আবার তারা গুম করতে চায়, আবার মানবাধিকার লঙ্ঘন করতে চায়, এটি হচ্ছে কথা। রাষ্ট্র সংস্কার নিয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি আর বলেন, আইনে পরিণত হতে যাওয়া সব অধ্যাদেশের সবাই দুর্বলতাহীন নয়, এমনকি কোনো আইন ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে দুর্বল করা হয়েছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, সরকার বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 3টি অধ্যাদেশকে রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি একেবারেই বাতিলের খাতায় ফেলে দেওয়ার ঝুঁকি সৃষ্টি করেছে। এর মানে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা চায় না। বিচার বিভাগের স্বাধীনতা না চাওয়ার উদ্দেশ্য একমাত্র ফেসিস্ট হয়ে ওঠা, কারণ ফেসিস্ট হতে হলে বিচার বিভাগকে কব্জা করতে হয়। তাই বিএনপি বিচার বিভাগকে কব্জা করছে, বিচারক নিয়োগ দেবে তাদের যাকে মন চায় তাকে, কোনো কাঠামো থাকবে না। 2 দিন পর দেখবেন যে বার কাউন্সিলের যে অ্যাডভোকেটশিপ পরীক্ষা, ওটাও বিএনপি দলীয়করণ করে ফেলেছে। ওইটা এখন পর্যন্ত ঠিক আছে যে যারা যোগ্য তারাই অ্যাডভোকেট হয়, কিন্তু ওটাও এলোমেলো করে ফেলবে। তো প্রধান বিচারপতি নিয়োগ কিভাবে কি করবে, ওটাও ওই কিসের জ্যেষ্ঠতা, যাকে মন চাইবে, যে বিএনপি করে, যে বিএনপি যাকে পছন্দ করবে যে আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাবো, তাকে বিচারক হিসাব নিয়োগ করবে, প্রধান বিচারপতি বানাবে। এই ধান্দাই খায়েশ বিএনপির আছে এবং এটা ইতিহাস বলে। KM হাসানকে বয়স বাড়িয়ে, বিচারপতিদের বয়স বাড়িয়ে কেন KM হাসানকে রেখে দিয়েছিল, যেন KM হাসান তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে হয়। কিন্তু দেখা গেল যার জন্য এত কিছু করলো সে নিজের শেষে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হতে রাজি না। তারপর ইয়াজউদ্দিনকে বানাতে হয়েছে, ইয়াজউদ্দিনকে বানিয়েও বিএনপি বাঁচতে পারেনি, ধরা খেয়েছে। পুলিশকে একটি জনবান্ধব এবং একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, যে স্বাধীন ও নিরপেক্ষ কোনো কমিশন গঠন প্রয়োজন, তার কোনো প্রতিফলন অধ্যাদেশটিতে হয়নি, যা জাতীয় আর নানান বিষয়ে কথা বলছে। এক কথা হচ্ছে যে বিএনপির প্রতারণার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছেন এবং বিএনপির প্রতারণা, বিএনপিকে অন্যায় করছে কি হবে, এগুলো এই টিআইবি, সুজন বা এরকম নানান শক্তি, শহীদুল আলম সবাই হাতে কলমে দেখাচ্ছে, আসিফ নজরুল দেখাচ্ছে যে বিএনপি কত বড় ভুল করছে, কি প্রতারণা করছে। তো দর্শক, কিছুদিন পর বিএনপি কুল কিনারা পাবে না। হাসনাত আব্দুল্লাহ ও তো একদম সরাসরি যেই কথাগুলো বলে, এগুলো তো আপনাদের সবার সামনে আসে যে কেউ চাঁদা তুলতে পারবা না, কেউ এটা করতে পারবা না, একদম সামনাসামনি বলে। তো এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়,
এই ধরনের নেতৃত্ব দিলে তো আমার তো মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান। এখানে কিন্তু এস এম সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব এনসিপি, এবং তিনি কিন্তু স্পষ্ট করেছে যে আমরা শাহবাগে না নামলে ওনার আজ স্পিকারের চেয়ারে বসা হতো না। কথাটা কিন্তু সত্য। আজকে যদি হাসনাত আবদুল্লাহ বা এই গণঅভ্যুত্থানে যারা সংযুক্ত ছিল, যাদের কারণে জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছে, তারা যদি শাহবাগে না নামতো তাহলে হয়তো স্পিকারের আজকে চেয়ারে বসা হতো না, এই স্পিকারের চেয়ারে তিনি আজকে থাকতেন না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে কি বলবো, হাসনাত রাইট, অনেকে বলাবলি করছে, অনেকে বলছে স্পিকার ভুলে গেছে হয়তো এই হাসনাত আবদুল্লাহ শাহবাগে না নামলে তিনি স্পিকারই হতে পারতেন না। ভুলে গেছেন সেই দিনের কথা। শাহবাগে না নামলে আজকে বিএনপি সরকারও গঠন করতে পারতো না। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, যাই হোক, এরকম অনেকেই বলাবলি করছে। আপনাদের মতামত, ওপিনিয়ন কি, আপনারা কি বলবেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। হাসনাতকে ঘিরে স্পিকারের হুঁশিয়ারির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, এই সংসদে হাসনাত ইস্যু এখন সারা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু। পার্লামেন্ট অধিবেশনে স্পিকারের কঠোর বার্তা তা নতুন বিতর্কের জন্ম দেয়। এখানে শাহবাগ প্রসঙ্গ টেনে এনে পরিস্থিতি আরও উত্তপ্ত করা হয় বলে অনেকে মন্তব্য করছে। সংসদে হাসনাত প্রসঙ্গে স্পিকারের মন্তব্য রাজনৈতিক শৃঙ্খলা আচরণবিধি নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এই স্পিকার হুঁশিয়ারি শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সংসদীয় আচরণ কাঠামোকে নির্দেশ করে। পার্লামেন্ট ও সংসদে হাসনাত ইস্যু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল। অনেকে অনেক ধরনের বলাবলি করছে, অনেক ধরনের কথা লিখছে। আপনারা কি বলতে চান? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটি। আল্লাহ হাফেজ।